আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, পড়াশোনা ঠিকঠাক করছো। তো আজকে আমরা মুনাফা চ্যাপ্টারের অর্থাৎ 2.1 এর যে ধারাবাহিক ক্লাস করছি, সেই ধারাবাহিক ক্লাসের ক্লাস নাম্বার 6। তো আমরা অলরেডি পাঁচটা ক্লাস কমপ্লিট করে ফেলছি। তো আজকে আমাদের 6 নম্বর ক্লাসে আমরা বইয়ের 9 নম্বর এবং 10 নম্বর প্রশ্ন দুইটার সমাধান খুব সহজে করার চেষ্টা করব। তো আশা করি তোমরা বেসিকটা খুব ভালোভাবে বুঝতে পারছো এবং বাসায় খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতেছো। তো আমার ক্লাসগুলা তোমরা টিচিং টিউটর বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করবা এবং কে কেমন ক্লাস বুঝতেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা। ঠিক আছে? তো আমরা প্রথমে কোনটা সমাধান করব? আমরা প্রথমে 9 নম্বর প্রশ্নটার সমাধান করি, চলো। তাহলে আমরা এখানে লিখতে পারি 9-এর সমাধান। হ্যাঁ, তা আমাদের এখানে কি বলছে আমরা যদি একটু প্রশ্নটা দেখি। বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পায়। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? প্রশ্নটা যদি একবারে আমি পড়ি, এটা তোমার জন্য বুঝতে খুবই কঠিন মনে হচ্ছে। এখন প্র্যাকটিক্যালি তুমি চিন্তা করো যে তুমি ব্যাংকে যদি কিছু টাকা জমা রাখো, তোমাকে ব্যাংক কি দেয়? ইন্টারেস্ট দেয় বা ব্যাংক সুদ দেয়। ধরো তুমি ব্যাংকে 1,000 টাকা জমা রাখছো, ব্যাংক তোমাকে 1 বছর পর 1,100 টাকা দিল। তাহলে 100 টাকাটা কি? তোমার সুদ। সুদের আরেকটা নাম কি আমি প্রথম ক্লাস থেকে বলছি, মুনাফা। ঠিক আছে? এখন এইখানে সেম ভাবেই বলছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখছে, কিছু টাকা। এখন কত টাকা জমা রাখছে আমি জানি না, আমি জানি না, ধরলাম এই যে কিছু টাকা জমা রাখছে। তুমি ব্যাংকে যে টাকাটা জমা রাখতেছো, ধরো 1,000 টাকা ব্যাংকে জমা রাখলে না, এই টাকাটা কি আসল না? অবশ্যই এটা আসল। তাহলে সেই ব্যাংকে কি টাকা জমা রাখছে? পি টাকা, অর্থাৎ আসল টাকা জমা রাখছে। রাখার পরে সে 4 বছর পর, 4 বছর, এটা কিসের মান? এটা হচ্ছে এন এর মান, 4,760 টাকা পেলো। অর্থাৎ আমি তোমাকে বললাম তুমি ব্যাংকে কিছু টাকা জমা রাখছো, সেই টাকা 4 বছর পরে তুমি 1,100 টাকা পাচ্ছ, তাই না? আচ্ছা, এখন এর ভিতরে তুমি মুনাফা কত কিচ্ছু জানো না, আসল কত সেটাও জানো না, তুমি কি জানো? এর মান পাচ্ছ, অর্থাৎ মুনাফা আসল মিলায় যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা জানতে পারতেছো। তাহলে এইটা কি দ্বারা প্রকাশ করা হয়? এটা এ দ্বারা প্রকাশ করা হয়, তাই না? ও না, সরি, এত টাকা মুনাফা পাই। তাহলে এটা কি বলছে? এটা আয় আয় আয়। এখানে তুমি মুনাফা পাচ্ছ, অর্থাৎ আয়ের মানটা বলে দিছে। তুমি 1,000 টাকা ব্যাংকে জমা রাখলে, যেখানে বলি না যে কত টাকা, তুমি কোনো একটা টাকা অ্যাকাউন্টে জমা করলে, তুমি 4 বছর পরে তুমি হচ্ছে মুনাফা পাচ্ছ 100 টাকা। হ্যাঁ, এখন এই 100 টাকা থেকে তোমার আসল টাকাটা বের করতে হবে। বার্ষিক মুনাফার হার 8.50 টাকা। তাহলে এটা কিসের মানে? যে বার্ষিক দেওয়া থাকলে আমরা বলবো এটা হচ্ছে আর এর মান। বলছে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আমাদের কি করতে হবে? আসল টাকাটা বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি। আমরা কি জানি? আমরা এখানে কি দেওয়া আছে? আমাদের হচ্ছে এন সমান 4 দেওয়া আছে। তারপর হচ্ছে আয় সমান কত দেওয়া আছে? 4,760 টাকা দেওয়া আছে। আর এর মান কত আছে? 8.50। তাহলে যত পার্সেন্ট হবে, সবসময় কি বলছি আমি, যত পার্সেন্ট হবে তত ভাগ আমরা 100 লিখবো। তারপরে কি দেওয়া আছে? আমাদের পির মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে তোমরা ক্যালকুলেটরটা ধরো, দেখো আমাদের কি আসে। 8.50 ভাগ 100 কত হয় দেখো, 0.085, 0.085 হচ্ছে। ঠিক আছে? তো এটা একটা সিস্টেম আছে, দেখো তুমি, আমি এটা একটা দশমিকের একটা শর্টকাট নিয়ম দিব, এটা খুব মজার টেকনিক আছে। দেখো আমাদের এই কয়টা শূন্য, একটা দুইটা শূন্য না? বা আমরা যদি দশমিকের পরে একটা দুইটা শূন্য, আমরা দুইটা শূন্য দিব, 8 5 দিব। ঠিক আছে? পরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা, এই যে সংখ্যার পরে দশমিক, বাম পাশ থেকে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দিব।
আচ্ছা, তাহলে আমরা কিসের মান বের করব? আমরা পি এর মানটা বের করব, তাই না? আমরা পি এর মানটা বের করবো। তাহলে আমরা কি জানি? আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তো আমরা সবসময় কি করব, যার মান বের করব, যে অংশটার মান বের করব, সেটা সবসময় সমীকরণের বাম পাশে রাখবো। তাহলে আমাদের পিটা, এই যে এই পুরাটা কোথায় আছে? ডান পাশে আছে। পুরাটাকে আমি বাম পাশে নিয়ে আসবো, আর এই আই কে আমি বামে, ডানে নিয়ে যাব। এরপর যেটা করব, পি কে আমরা, পি এর মান বের করলে শুধু পি কে বামে রেখে বাকি আর এন পি এর সাথে কি গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, যদি আমরা এখান থেকে আর এর মানটা বের করতাম, আর কে রেখে পি আর এন কে কি করতাম, আই এর নিচে ভাগ করে দিতাম। যদি এন এর মান বের করতাম, এন কে রেখে পি আর আর কে কি করতাম, আই এর নিচে ভাগ করে দিতাম। ঠিক আছে, আয়ের মানটা কত দেওয়া আছে? 4760। আর এর মান কত? 0.085 গুণ এন এর মান কত? 4। তাহলে তোমরা এটা একটু ক্যালকুলেটরে চাপ দাও, দেখি কত আসে। দেখো, 4760 ভাগ 0.085 গুণ 4 কত আসে দেখি? 14,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার কত আসছে? 14,000 টাকা আসছে। তো এইটা আমার কি হবে? অ্যান্সার হবে। তো এখন অনেকে বলতে পারো যে স্যার এখানে আপনার সময়, এখানে যদি আমি লিখতে চাই যে এটা সময়, হ্যাঁ, তারপর এটা কি মুনাফা, এটা তুমি লিখলেও পারো, না লিখলেও পারো। এটা মুনাফার হার, এটা আসল, এইটার জন্য তোমার কোনো মার্ক কাটবে না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের প্রথম 6 নম্বর ক্লাসের অনুশীলনীর যে 9 নম্বর প্রশ্ন ছিল, এটার সমাধান। তো এখন আমরা দেখবো 10 নম্বর প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করতে পারি। ঠিক আছে, আচ্ছা, চলো আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা করি। মুনাফার এই চ্যাপ্টারটা তুমি যদি শুধুমাত্র বইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকো তাহলে হবে না। এটা তোমার প্র্যাকটিক্যালি নিজেকে দাঁড় করাইতে হবে অঙ্কের সাথে, যে অঙ্ক কি বলতে চাচ্ছে, এটা যদি আমার সাথে করতো আমি কি করতাম। তো আমরা এখন 10 নম্বর প্রশ্নের সমাধানটা করি। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নে কি বলছে আমরা একটু পড়ি দেখি। বলছে হারে শতকরা বার্ষিক যে হারে। তো তুমি যদি এই অংশটুকু দেখো, শতকরা বার্ষিক যে হারে, হারে বললে আমরা জানি আর এর মান, শতকরা বার্ষিক বললে আমরা বুঝি আর এর মান। যে হারে তোমাকে কি বলছে যে এত 2% হারে, 3% হারে? বলিনি কিন্তু। তাহলে আমরা কি বুঝবো? আমরা আমরা বুঝতেছি যে এখানে আর এর মানটা বের করতে হবে। তাহলে আমি আর সমান জিজ্ঞাসা চিহ্ন দিলাম। বলছে কোন মূলধন, দেখো কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, কোন মূলধন, এখানে কি বলছে মূলধন কত? বলিনি। তাহলে আমরা মূলধনটাও ধরে নিব পি। তাহলে আমরা লিখি, ধরি মূলধন সমান হচ্ছে পি। আর একটা কথা বলি, আসল যা মূলধন একই জিনিস। ঠিক আছে, তো এটা নিয়ে একটু ঘাবড়াবো না। মূলধনটা হচ্ছে পি। এখন 6 বছরে মুনাফা মূলধনে কয় কয় গুণ হবে? দ্বিগুণ। তো তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, 6 বছর পরে সেটা সুদে আসলে 2 গুণ হবে, অর্থাৎ 200 টাকা হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে তুমি ধরো মূলধন পি টাকা ব্যাংকে রাখছো 6 বছরে, মুনাফা মূলধনে, মুনাফা মূলধন কত হবে? 2 গুণ, অর্থাৎ 2 গুণ পি সমান 2p হবে। তাহলে এখান থেকে যদি আমি মুনাফাটা বের করি, তাহলে তুমি আসল কত ছিল? তুমি 100 টাকা ব্যাংকে রাখছো, সেটা 4 বছর পরে বা 6 বছর পরে তার 2 গুণ হয়েছে, 200 টাকা হয়েছে। তাহলে তুমি আসল টাকা রাখছিলে 100 টাকা, 2 গুণ হয়েছে 200 টাকা, সুদ কত হয়েছে সহজেই বের করতে পারবা। 200 বিয়োগ 100, 100 টাকা। তাহলে আমরা 2p - p সমান কত? পি টাকা। তাহলে এটা সূত্র কি আছে? এই মুনাফা মূলধনের সূত্রটা কি? আমরা এ জানি, এ ইকুয়াল আই প্লাস পি, অর্থাৎ মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তাহলে এখান থেকে তুমি এভাবে করতে পারতে, মুনাফা মূলধন না আসল, মুনাফা মূলধন কত? 2p, আয়ের মানটা বের করব প্লাস পি,
তাহলে 2p প্লাস পি পার্সেন্ট মাইনাস পি আই, তার মানে পি সমান আই। এত কিছু তো দরকার নেই, আমরা আসল যা পাবো মুনাফা, তার থেকে এই সুদ আসল সাথে আসলটা মাইনাস করলে আমরা মুনাফাটা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এখন আমাদের এখানে যেটা বের করতে হবে, আমরা আমরা জানি কি জানি বলতো, আমরা জানি আর এর মানটা বের করবো না, আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তাহলে আমরা আর এর মান বের করবো, আমি কি বলছি, যার মান বের করবো সেটা সবসময় সমানের বামে রাখবো। কিন্তু শুধু আর কে তো নিয়ে আসতে পারতেছি না, বন্ধু বান্ধব সাথে আছে না, অর্থাৎ পি আছে আর আছে এন আছে, এটাকে বামে আনলাম, আর কে রেখে দিব, আই এর নিচে পি আর এন এই যে বসাই দিব। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এই আয়ের মান কত আছে, মুনাফা, মুনাফা কি দিয়ে প্রকাশ করা হয়, তুমি এখানে কি লিখতে পারো, আয় সমান দিতে পারো, আয়ের মান কত পি, তাহলে এই যে পি দিয়ে দিলাম, আর এই যে পি তো আমাদের আসে আসল মূলধন পি সমান পি, তাহলে মূলধন পি, এন এর মান কত আছে, এন এর মান হচ্ছে আমাদের 6, ঠিক আছে? এটা তুমি খাতায় এখানে লিখেও নিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই পি পি কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/6 হচ্ছে, আমাদের আর এর মান কত হচ্ছে 1/6। এখন আমরা যে কাজটা করব, আমি উপর থেকে এটা মুছে দিই, এখন তোমরা এটা নোট করছো তো নাকি? দেখো আমি এখন এই বাকি যে অংশটা আছে আমাদের, এই যে এই পর্যন্ত, এইটা হচ্ছে আরেকটা অঙ্ক। আমি এই প্রশ্নটা একটু খাতায় লিখি তাহলে তোমার জন্য সুবিধা হবে। দেখো, এখানে বলছে সেই হারে, অর্থাৎ 1/6 হারে, আমি লিখি 1/6 হারে কত টাকা, অর্থাৎ আমি যদি ধরি কোন মূলধন, দেখো আমি কিন্তু এই যে এখানে বলছিল কোন মূলধন, তার মানে এখানে পি এর মানটা আমার বের করতে হবে। কোন মূলধন 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, ঠিক আছে? এইটুক তো বুঝছো তাই না? তাহলে আমরা এখন এটা করে ফেলি খুব সহজে। দেখো, আমরা এখানে যদি 1/6 হারে, অর্থাৎ আর এর মানটা আমরা কি ধরি 1/6, তো এখানে আরেকটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে কি, দেখো আর এর মানটা আমরা যা বের করি সবসময় কি করি, আমরা পার সবসময় 100 গুণ দিয়ে আমরা পার্সেন্টেজে করি। তো আমাদের এখানে যেটা করবো, আমাদের এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ গুণ করিনি, ডিরেক্ট আমরা আর এর এই মানটা বসাই দিতে পারি এখানে। আর এর মান যত তত ভাগ 100 দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তাহলে মূলধন 4 বছরে, তার মানে এন সমান কত দিব 4, মুনাফা মূলধন অর্থাৎ মুনাফা আসল কি দিয়ে প্রকাশ করা হয়, প্রথম ক্লাস বলছিলাম এ দিয়ে প্রকাশ করা হয়, কত 2050 টাকা। তাহলে বলছে কোন মূলধন, কোন মূলধন মানে কত মূলধন, আসল কত আমরা জানি না, আমরা আসলের মানটা বের করবো, তাই না? তাহলে আমরা এখন লিখতে পারি কি বলতো, দেখো, আবার, যেহেতু আমরা একবার লিখছি আমরা জানি, তাই আবার লিখছি আমরা জানি, আমরা এখন এইখানে তুমি, আমরা আই ইকুয়াল পি আর এন সূত্রে আমরা এখান থেকে কিসের মান, আর এর মান পাচ্ছি, এন এর মান পাচ্ছি। এই যে এই সমীকরণে যে কোনো তিনটা মান না জানলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? কিন্তু আমরা তিনটার মান তো পারতেছি না, আমরা আয়ের মানটা জানি না, পি এর মানটাও তো বের করবো, এটার মানও জানি না। তাহলে যে কোনো তিনটা মান আমরা বের জানতেছি না, তো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আমরা কি করবো ভাইয়া বলতে পারো তোমরা? তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এ এর মান যেহেতু দেওয়া আছে, আমরা এ এর একটা সূত্র জানি, কি সূত্র জানি, এ ইকুয়াল পি প্লাস আই, তাই না? তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করবো বলতো, আমরা পি এর মানটা বের করবো। তা আমি বলছি যার মান বের করবে সেটা সবসময় সমানের বাম পাশে রাখবা। তাহলে এই শুধু এইটাকে না এনে সবসময় চেষ্টা করা পুরাটাকে এই পাশে নিয়ে আসা, অর্থাৎ পক্ষান্তর করা, এইটাকে এই পাশে আনবা বাম, আর এই অংশটাকে ডানে নিয়ে যাবা। তাহলে পি প্লাস আই সমান এ, তারপর আমরা পি কে রেখে দিব এ মাইনাস আই করে দিব। এটা করতে পারি তো নাকি?
এখন আমাদের এখানে সমস্যা একটাই আছে। সমস্যা কি বলতো? আমরা তো আয়ের মানটা আমরা জানি না, জানি? তো আমরা তো আয়কে কোনোভাবে রাখতেই পারবো না, তাহলে আমরা এখন কি করব? আমরা এখন একটা শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করবো। দেখো আমি একটু লিখি। আমরা এই যে পি, আয়ের মান আমরা কি জানি? পি আর এন জানি না? এই দেখো এখানে আর কোনো আই থাকলোই না, আই আমাদের আর নাই। এখন এই যে পি, এই দুইটা অংশ থেকে আমরা পি কমন নিব। এই পিটা কমন নেওয়া বলে এখানে কিছু থাকে না, তার মানে শুধু ওয়ান থাকে। যোগ এই পিটাও কমন, পি কমন নিলে দুই জায়গা থেকে কমে যায়। তাহলে এই পিটা চলে আসছে, এখানে আর আর এন থাকে, এই যে আর এন। এই পাশে আমাদের কি ছিল? এই পাশে আমাদের এ ছিল, এই পাশে আমাদের এ ছিল। এখন আমরা যেটা করবো, পির মান বের করবো না, পুরোটাকে এই পাশে নিয়ে চলে আসো। আর এম, এই পাশে এ লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি উপর থেকে এটা মুছে দিই। দেখো এখান থেকে আমরা কি করব? পি কে রেখে দিব, যার মান বের করবো সেটাকে রেখে দিয়ে বাকি অংশটা ডানে পাঠিয়ে দিব। তাহলে এই অংশটা আমাদের কি আকারে আছে? এই অংশটা গুণ আকারে আছে, তাহলে এদিকে ভাগ হয়ে যাবে। এই যে দেখো, ক্লাস কেমন বুঝতেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবা। হ্যাঁ, আর কোথাও না বুঝলে আমাকে জানাবা, আমি সেখানে তোমাদের হেল্প করব। ঠিক আছে? আচ্ছা, এখন এর মান কত দেওয়া আছে? 2050। একের মান কত? এক। এক যা আছে তাই। আর এর মান কত? 1/6 গুণ এন এর মান কত? 4। এখন তোমরা ক্যালকুলেটর ধরো, দেখি আমরা কত আসে ক্যালকুলেটর ধরলে। আচ্ছা, তাহলে আমরা দেখি। 2050, ভাগ এক যোগ এক ভাগ 6 গুণ 4। তাহলে আমার কত আসছে? দেখো, তাহলে আমার অ্যান্সার আসছে হচ্ছে 1230। এইটা কি আমার আসল, তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। এখন তোমাদের আমি একটা জিনিস শিখাই। তোমরা যারা সাইন্টিফিক ক্যালকুলেটরে এই মানটা বের করবা, ইএস এ যদি দাও, ইএস সিরিজে, তাহলে চলে আসবে। যারা এমএস এ করবা, এইটা ক্যালকুলেটরে বসানোর নিয়মটা আমি তোমাদের একটু বলে দিই। প্রথমে ক্যালকুলেটরে 2050 বসাবা। ঠিক আছে? আচ্ছা, আমি এটা দেখো এখানে লিখি। 2050 বসাবা, তারপরে ভাগ দিবা, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, কারণ এই পুরো মানটার সাথে এটা ভাগ, এই জন্য পুরো একটা ব্র্যাকেট দিতে হবে। এরপরে যোগ দিবা। এরপরে দেখো এই 1/6, তুমি যদি এখানে কোনো ব্র্যাকেট না দাও, এখানে যদি কোনো ব্র্যাকেট না দাও, তাহলে কি হবে? এটা প্রথমে এর সাথে যোগ হবে, তারপর 4 দ্বারা গুণ হবে, কিন্তু এটা তো না। 1/6 আগে কি হবে? 4-এর সাথে গুণ হবে। তাহলে এইখানে তুমি আর একটা ব্র্যাকেট দিবা, এই ব্র্যাকেটটা এখানে শেষ করবা। পরে এই যে একটা ব্র্যাকেট দিছিলে না, এই যে এইটার একটা শেষ ব্র্যাকেট দেবে। এই ক্যালকুলেটরে তুমি এইভাবে বসাবা। ঠিক আছে? এই মানগুলা তুমি ক্যালকুলেটরে এইভাবে বসাবা, তাইলে তোমার পরিপূর্ণ একটা মান আসবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।